খাল খননের নামে আশ্রয়ন প্রকল্পে ঘর ভেঙে দিচ্ছে বিএনপি সরকার, এমন একটি মিথ্যা দাবি ছড়িয়ে পড়ে প্রায় সবকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন গুজবে বিভ্রান্ত হয়ে প্রতিক্রিয়াও জানায় বহু মানুষ। পরে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের নদী খনন প্রকল্পের কারণে সৃষ্ট সাময়িক ক্ষতির ঘটনাকেই খাল খনন কর্মসূচির সঙ্গে জড়িয়ে ভিন্নভাবে প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের উত্তরপ্রদেশে এক নারীর ছিনতাইকারীদের প্রতিরোধের ঘটনাকে ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের নারী পথচারীকে ছিনতাইয়ের দৃশ্যের দাবিতে। চলুন দর্শক, আরো কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বাংলাদেশে নারী পথচারী ছিনতাইয়ের দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ঘটনাটি বাংলাদেশের নয়। মূলত গত ৬ মে ভারতের উত্তরপ্রদেশের ইটা শহরে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা অনিতা চৌহানের ভিডিওটিকে ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। ওদিকে বিএনপি সরকারের খাল খননের নামে আশ্রয়ন প্রকল্পের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, এমন একটি দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে দ্য ডিসেন্ট টিমের অনুসন্ধানে দেখা যায় ঘটনাটি খাল খনন কর্মসূচির নয়, বরং পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলমান বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের কারণে খননকৃত মাটি গড়িয়ে কয়েকটি ঘরে ঢুকে সাময়িক ক্ষতির সৃষ্টি হয়েছে। ডুমুরিয়ার সহকারী ভূমি কমিশনার অমিত কুমার বিশ্বাস জানান, কোনো ঘর ভাঙা হয়নি এবং অতিরিক্ত মাটি সরাতে প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। আবার হিন্দু ধর্মাবলম্বীদের রামের মূর্তি নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া আরিফ আল খবিরকে গ্রেফতার করা হয়েছে, এমন দাবি করে হাতকড়া পরা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। ছবিতে থাকা ব্যক্তিকে আরিফ আল খবির হিসেবে উপস্থাপন করা হলেও তার গ্রেফতারের বিষয়ে মূলধারার কোনো গণমাধ্যমে সংবাদ পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। মধ্যরাতে প্রবাসীর স্ত্রীকে যুবদল নেতারা অপহরণ করে তুলে নিয়ে গেছেন, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটির সঙ্গে যুবদল নেতাদের অপহরণের কোনো সম্পর্কই নেই। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি কুমিল্লার লাকসামে গত ১ জুন এক কিশোরীকে তার প্রেমিক মাসুদ রানা ও সহযোগীদের নিয়ে যাওয়ার ঘটনার ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। যুক্ত হচ্ছে তার সাথে। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য বা গুজবের গতিবিধি আমরা দেখতে পাচ্ছি, মূলত রাজনৈতিক নানা দল ভিত্তিক এবং এছাড়াও নানাভাবে একজন আরেকজনকে কাদা ছুড়োছুড়ির অংশ হিসেবে এই ধরনের গুজব এবং অপতথ্যগুলোকে ব্যবহার করা হচ্ছে। তাহলে সেই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই যে বর্তমান পরিস্থিতি, সেখানে অপতথ্য বা গুজবের ব্যবহার পরিস্থিতিটি কীভাবে দেখছেন? ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা হচ্ছে যে কি, আপনার এখানে বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছে আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত, সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটির বিরুদ্ধে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী গোষ্ঠী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সবসময় ষড়যন্ত্র করে আসছে। এটাও কিন্তু এর ব্যতিক্রম না। এই যে যুব দলের বিরুদ্ধে যে বিভিন্ন অপপ্রচার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে বিভিন্ন অপপ্রচার এবং বিভিন্ন ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ তৈরি করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া, ফেসবুকে শেয়ার করা, এগুলো এরই অংশ। যে এই জনপ্রিয় রাজনৈতিক দলটিকে কিভাবে অজনপ্রিয় এবং বিরাজনীতিকরণ করা যায় সেটার অংশ হিসেবে কিন্তু এই সমস্ত
ফলস নেগেটিভ এবং মিসইনফরমেশন ডিসইনফরমেশন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে, যাতে করে বিএনপির জনপ্রিয়তা তৃণমূল পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যাতে এই রাজনৈতিক দলটির জনপ্রিয়তা কমে যায়। পাশাপাশি যে সমস্ত ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল, বিরোধী দল বা অন্যান্য দল, তাদের কিন্তু এইটা হচ্ছে একটি মিথ্যা প্রপাগান্ডা যে বিএনপি একটি খারাপ রাজনৈতিক দল, আমরা হচ্ছি ভালো রাজনৈতিক দল। এই কারণেই কিন্তু এই সমস্ত ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে। এবং এই যে আপনি যে খাল খনন কর্মসূচির কথা বলেছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কিভাবে মিথ্যা? এগুলো হচ্ছে কি সরকারের জনপ্রিয়তা নষ্ট করার জন্য। এই যে সরকারের যে সফলতা, এই যে খাল খনন কর্মসূচি বলেন, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কর্মসংস্থান বলেন, কিংবা শিল্পায়ন বলেন, এবং যে বিলুপ্ত প্রায় বিভিন্ন শিল্প কলকারখানাগুলোকে পুনরুজ্জীবিত করার যে সরকারি উদ্যোগ, এবং বিশেষ করে বর্তমান সরকারের সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে যে এই যে দীর্ঘ 11 বছর পরে একটি যে এই যে নতুন যে আমি বলবো যে পে কমিশন, এবং সেই পে কমিশনের রিপোর্টকে বাস্তবায়ন করা, এবং যেখানে 22 লক্ষ সরকারি চাকরিজীবী যেখানে সম্পৃক্ত, এবং অন্তত লক্ষ লক্ষ পরিবার সেখানে সম্পৃক্ত, সেই সমস্ত জনকল্যাণমুখী দারিদ্র্য বিমোচন, সেগুলো সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়নে বিরোধীরা মানে আমি বলবো যে বিরোধীদের সেটা সহ্য হচ্ছে না। সেজন্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করা হচ্ছে, যাতে সরকার অজনপ্রিয় হয় এবং সরকার বেশি দূর অগ্রসর হতে না পারে। সেজন্য বলবো এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। তা আমি এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের যে বাংলাদেশের যে ডিজিটাল লিটারেসির যে ব্যাপারটা, বিশেষ করে তৃণমূল পর্যায়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ, সেটার ব্যবহারকে সুনিশ্চিত করতে হবে, এবং মানুষকে এ ব্যাপারে সামাজিক সচেতনতা, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। বিশেষ করে এই যে আপনাদের যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে, যাতে মানুষ এই যে ফেক নিউজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, যে কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে যে ফলস নেগেটিভ তৈরি করে এই ধরনের যে বিভিন্ন সমস্যা সৃষ্টি করা হচ্ছে, সামাজিক এবং রাজনৈতিক সমস্যা সৃষ্টি করা হচ্ছে, সেটাকে ফাইট করতে হবে, যাতে মানুষ এই সমস্ত কথায় কান না দিয়ে সত্যকার ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সত্যটা জানতে পারে। তাহলেই দেশের যে বিভিন্ন অস্থিরতা, এই যে আপনি যুবদলের কথা বললেন, কিংবা বিভিন্ন যে মিথ্যাচার গণমাধ্যমে, সেটার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে অধ্যাপক আমি ডক্টর মনে করি। আক্কাস আহমেদ, শেষ পর্যায়ে এসে আপনি যে ধরনের সমাধানের কথাগুলো বলছিলেন, অর্থাৎ যেসব পদক্ষেপের কথা বলছিলেন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে ইন্টিগ্রেট করা, এছাড়াও নানা ধরনের প্রকল্পের কথা বলছিলেন, যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি অপতথ্য এবং গুজবকে শিক্ষকরা বা যুবকরা যাতে আলাদা করতে পারে, সেই পদ্ধতিতে যদি আমাদের এগোতে হয়, তাহলে কোন পদ্ধতিতে আসলে এগোনো উচিত? কোনো কি রোল মডেল আমরা দেখতে পারি কোন দেশের? ধন্যবাদ, এটা একটি ভালো প্রশ্ন। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমাদের যে ইস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো, অথবা আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, অথবা ব্রিটেন বলেন, অথবা আপনার সেন্ট্রাল ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, সেগুলোর মডেল আমরা গ্রহণ করতে পারি। বিশেষ করে আমরা এখানে একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে সিঙ্গাপুর এবং জাপান। এই দুইটা কান্ট্রি, তাদের কিন্তু একেবারে প্রাইমারি নার্সারি লেভেল থেকে কিন্তু প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু সেখানে তথ্য প্রযুক্তির উপর তাদের বিশেষ কোর্স কারিকুলাম আছে, সেগুলো তারা পঠন পাঠনের মাধ্যমে, এবং তাদের যে রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়া এবং তাদের যে রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা, সেটার মধ্য দিয়ে বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড। সেটা আমাদের দেশে শুরু হয়েছে। আমরা তো এখনো ধরেন একটি বলবো যে নিম্ন মধ্যম আয়ের দেশ, আমরা তো কিন্তু এখনো কিন্তু উচ্চ মধ্যম আয়ের দেশও না, আবার হচ্ছে যে উচ্চ আয়ের দেশও না। আমরা কিন্তু প্রসিড হচ্ছি, আমরা অগ্রসর হচ্ছি। তো ধীরে ধীরে আমাদের যে রাজনৈতিক সামাজিকীকরণ এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এই যে বর্তমান সরকার যে ক্ষমতায় এসেছে, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, আমরা যেভাবে দেখতেছি যে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেটা তথ্য প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা বিনির্মাণের দিকে তিনি নিয়ে যাচ্ছেন। এবং আমি এটা দেখতেছি যে অলরেডি সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় এবং প্রাইমারি স্কুলে কিন্তু সরকার এই যে তথ্য প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে এবং তাদেরকে কম্পিউটার দিচ্ছে, যাতে মানুষ হাতে কলমে তথ্য প্রযুক্তির ব্যবহারটা শিখতে পারে। আমাদের দেশে এই যে ব্যাপারটা, এটা যখন আমাদের দেশে আগামী 5-10 বছর পরে যখন তথ্য প্রযুক্তির আরো বেশি অবাধ প্রবাহ হবে,
এবং আমাদের ছাত্রছাত্রীরা যাতে তথ্য প্রযুক্তি সম্পর্কে অবাধ জ্ঞান আহরণ করতে পারবে, তখন কোনটা আসল এবং কোনটা নকল, কোনটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হয়েছে আর যেটা আর কোনটা সঠিক, সেই যে একটি পার্থক্য সেটা কিন্তু বুঝতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু তারা বিভ্রান্ত হবে না। আমি এখানে একটি উদাহরণ দেই, সেটা হচ্ছে যে কি তথ্য প্রযুক্তির এই যে নেগেটিভ ইউজটা আমাদের দেশে এত বেশি হচ্ছে এবং হয়েছে, যার কারণে এটি রাজনৈতিক যে সামাজিকীকরণ, রাজনৈতিক মূল্যবোধ, মানুষের রাজনৈতিক বিশ্বাস এবং রাজনৈতিক সমর্থনকে কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সেটা কিরকম? যেমন গত নির্বাচনের সময় এইটা যে এই যে ফেসবুকে যে প্রচারণা, ফেসবুকে যে প্রোপাগান্ডা, বিশেষ করে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের বিরুদ্ধে যেরকম প্রচারণা এবং প্রোপাগান্ডা, ফলস নেগেটিভ তৈরি করে সেটা ফেসবুকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে কি একটা মিথ্যা প্রোপাগান্ডা, যেটার কারণে একটি দলকে ডক্টর আক্কাস আহমেদ, এই বিষয়টি নিয়ে আমরা সরকারকে। আলোচনা করব, তবে এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে। বিরতির পর ফিরে ঠিক একই বিষয় নিয়ে আরো আলোচনা করব। ডক্টর আক্কাস আহমেদ, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আলোচনায়। বিরতির আগে আমরা কথা বলছিলাম শিক্ষা খাত নিয়ে, আসলে আমরা যুব সমাজকে কিভাবে অপতথ্য থেকে সচেতন করতে পারি। এই পর্যায়ে জানতে চাই, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, তাদের জন্য সচেতনতার ক্ষেত্রে আসলে সরকারি বা বেসরকারি কি ধরনের পদক্ষেপ আপনি আশা করেন? ধন্যবাদ। আসলে আমাদের দেশে তো বৃদ্ধ যে বয়স্ক লোকজন আছে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম বয়স্ক লোকজন কিন্তু আপনার দেখা যায় যে শিক্ষার হার কম। তাদের একটা অংশ ফেসবুক ব্যবহার করে যারা শিক্ষিত, মোটামুটি শিক্ষিত, তাদের ক্ষেত্রে আমরা তৃণমূল পর্যায়ে, গ্রামে বা মহল্লায় কিংবা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারি, যাতে করে সরকারের পক্ষ থেকে যদি এই যে ডিজিটাল লিটারেসি এবং ফেসবুক এবং গুগল বা অন্যান্য যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম, সেটা কিভাবে ইউজ করতে হয় এবং ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার যে বিষয়টা, সেটা কিন্তু ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব। এবং আমাদের দেশে যে নতুন প্রজন্ম, তারা কিন্তু অলরেডি সুশিক্ষিত হয়ে আসছে এবং বিশেষ করে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে তো অলরেডি তথ্য প্রযুক্তি বিষয়ে কোর্স কারিকুলাম আছে। তবে সেটা কিন্তু আমি বলবো যে আরো বেশি উন্নত এবং আধুনিকীকরণ করা দরকার। বিশেষ করে আমি যে ইস্ট এশিয়ান মডেলের কথা বললাম, সিঙ্গাপুর এবং জাপান, সেখানে কিন্তু তথ্য প্রযুক্তি অনেক উন্নত এবং তাদের স্কুল, কলেজ এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তির উপর তাদের কিন্তু কোর্স কারিকুলাম আছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেটা আমাদের দেশে চালু করতে হবে এবং সেক্ষেত্রে পূর্ব এশীয় যে মডেল, তথ্য প্রযুক্তির যে বিকাশের মডেল, সেটা আমাদের দেশে আমরা অনুসরণ করতে পারি। এখানে আরেকটি বিষয় আমি বলি, তথ্য প্রযুক্তি তো আছেই, আরো অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্ট সেক্টর, আমাদের যে ইনকাম ডাবল পলিসি বলেন, আমাদের ইকোনমিক প্রবৃদ্ধি বলেন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলেন, কিংবা আমাদের হাই ইনকাম গ্রোথ বলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো থেকে শিখতে পারি। পাশাপাশি ইউরোপ তো আছেই, তবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হচ্ছে ইস্ট এশিয়া, সেই মডেল আমরা অনুসরণ করতে পারি। যেমন আপনি জাপান এবং সিঙ্গাপুরের কথা যদি ধরেন, তারা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিকে তারা ইমিটেট করেছে, তারা প্রযুক্তি তারা রপ্ত করেছে এবং সেটা তাদের নিজেদের দেশে সেটাকে তারা অ্যাক্লিমেটাইজ করেছে, তারা অনুকরণ এবং অনুসরণ করেছে। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনি যে সমাধানের কথা বলছিলেন সেটির সাথে আমরাও একমত, কিন্তু আমরা যদি এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যদি আইনি প্রক্রিয়ার মাঝে বা কাছে আনতে চাই, তাহলে তাদের একটি দাপ্তরিক অফিস বা দাপ্তরিক যোগাযোগের স্থান আমাদের দেশে থাকা খুব বেশি জরুরি। সেটি একটি আমাদের অনেক বড় পিছপা হয়ে দাঁড়িয়েছে, কারণ সেটা না থাকার কারণে আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এবং আপনি যখন বলছিলেন ইউরোপ এবং আমেরিকার যখন উদাহরণ দিচ্ছিলেন, তাদের কিন্তু সেখানে তাদের হেডকোয়ার্টার বা দাপ্তরিক অফিসগুলো আছে। আপনি কি প্রয়োজন মনে করেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সরাসরি যোগাযোগের একটি ক্ষেত্র আমাদের খুব শীঘ্রই প্রয়োজন? ধন্যবাদ, এটা একটি ভালো প্রশ্ন। এখন দেখুন, ফেসবুক কিন্তু ইজ নাও বিং মনিটরড ফ্রম আমেরিকা। এখানে আমেরিকার মার্ক জুকারবার্গ, তার প্রতিষ্ঠান, ওটা তো আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে এবং পৃথিবীর একেবারে ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ থেকে সাউথ, সারা পৃথিবী, অন দ্য হোল গ্লোব এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এটার মনিটরিংটা হচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সেজন্য বাংলাদেশে যদি কোনো একটা পোস্ট করলে সেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটার মনিটরিং সেল নাই। এটা যেটা আপনি বলেছেন যে প্রত্যেকটি দেশে তার যে সাইবার সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং ফলস নেগেটিভ
কিংবা ডিসইনফরমেশনকে ফাইট করার জন্য এবং সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে যাতে ছড়িয়ে পড়তে না পারে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সামাজিক অস্থিরতা তৈরি করতে না পারে এবং সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতে না পারে, উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, কোনো ষড়যন্ত্রকারী যাতে আশা সফল করব না হয়। সমাধানগুলো এজন্য আসলে অফিস- যথাযথ অফিস থাকা কর্তৃপক্ষ নিয়ে দরকার, কাজ অফিস করবে। থাকা দরকার। প্রত্যেকটা দেশে এই যে যোগাযোগ মাধ্যমগুলো, এই যে ফেসবুক বলেন, গুগল বলেন, টুইটার বলেন, তাদের প্রত্যেকটা অফিস বাংলাদেশে থাকা দরকার, যাতে বাংলাদেশ ধন্যবাদ সরকার- ডক্টর আক্কাস আহমেদ। বেশ কিছু পরামর্শ এবং তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমোট দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করেন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।